রেকর্ডিংও রাখতেছি। আচ্ছা, স্ল্যাব শুরু করার আগে আমরা এর আগে যে টপিকটা দেখছিলাম যে শিয়ার ইনফোর্সমেন্ট, বিমের শিয়ার ইনফোর্সমেন্ট ডিজাইন, ওখানের মধ্যে একটা কারেকশন আছে, ওইটা একটু বলে নিই। মানে আমি যখন ক্লাসে দেখাইছিলাম ওখানে একটা জায়গায় ছোট একটা ভুল হয়েছিল, ওইটা একটু আমি কারেকশন করে দিই, ওইটা একটু খেয়াল করো সবাই। আহ, হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, রেকর্ড অন করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে আমরা স্টিরাপের যে ক্লাসটা অনলাইনে করছিলাম, বিমের স্টিরাপ আর ডিজাইন, সেটার ক্ষেত্রে এখানে যে ফর্মুলাটা ছিল যে স্পেসিং এস সমান এভি এফ ওয়াই ডি ডিভাইড বাই ভিএস। এখানের মধ্যে এভি ছিল এরিয়া অফ ভার্টিক্যাল স্টিরাপ। এখন এরিয়ার ক্ষেত্রে দেখো আমি নাম্বার 3 বার ইউজ করছিলাম, এজন্য আমি এরিয়া ইউজ করছিলাম 0.11 ইঞ্চি স্কোয়ার। তো এভি এর জায়গায় আমি মানটা বসাইছি 0.11। কিন্তু এখানে এরিয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে তোমার স্টিরাপটা কিরকম। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের স্টিরাপটা ছিল একটা রেক্ট্যাঙ্গুলার একটা স্টিরাপ। স্টিরাপটা যখন এরকম থাকবে স্টিরাপ, তো তখন আমরা যদি এটার ক্রস সেকশনাল এরিয়া দেখি, ক্রস সেকশনাল এরিয়া যদি দেখি এরকম করে মাঝ বরাবর বা এভাবে যদি কাটি, ক্রস সেকশনাল এরিয়া যদি দেখি, তাহলে দেখো এখানে কিন্তু এদিকে একটা রড, এদিকে একটা রড, দুই দিকে কিন্তু দুইটা রডের এরিয়া আসতেছে। সো এখানে অ্যাকচুয়ালি তোমাকে ডাবল করে বসাইতে হবে। মানে ধরো নাম্বার 3 রডের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার, কিন্তু এভি সমান হবে, এভি এর মানটা বসাবা 2 × 0.11 ইঞ্চি স্কোয়ার। কারণ এই শিয়ার ফোর্স রেজিস্ট করবে কি, এই পাশের রড আর এই পাশের রড, মানে দুইটা রডই শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করবে। মানে যেহেতু এটাকে কি করা হয়, রেক্ট্যাঙ্গেল করে এভাবে ঘুরাই দেওয়া হয় স্টিরাপের মতো, এটা মানে এটা কিন্তু একটা সিঙ্গেল রড না, এটা একটা এভাবে রেক্ট্যাঙ্গেল একটা তোমার লুপ আকারে রাখা হয়। সো এখানে যদি আমরা একটা ক্রস সেকশন চিন্তা করি, তাহলে কিন্তু দুইটা রড আসতেছে, মানে সেম রড দুইটা পাশাপাশি আসতেছে আর কি। তো জিনিসটা বুঝতে পারছো কিনা? যেমন স্টিরাপ আরো বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন ধরো এরকমও দেখবা বিভিন্ন ড্রয়িং এ এরকম থাকে। ধরো এটা হলো বিমের ক্রস সেকশন, তারপরে ভেতরে উপরে রড, নিচে রড আছে এরকম কিছু, বা নিচে ধরো একটু বেশি রড আছে, 4টা রড আছে মনে করো। উপরেও মনে করো এরকম। তো অনেক সময় দেখা যায় ভেতরে এরকম ভাবে তো একটা আছে স্টিরাপ, স্টিরাপ একটা এরকম আছে, আবার ভিতরে এক্সট্রা এক্সট্রা হচ্ছে এরকম আরো স্টিরাপ বসানো হয় এক্সট্রা এরকম। যখন ওই তোমার লঙ্গিটিউডিনাল যে রডগুলো এগুলো যখন বেশি পরিমাণে থাকে, হ্যাঁ, বা একটা রড থেকে আরেকটা রডের, একটা লঙ্গিটিউডিনাল রড থেকে আরেকটা লঙ্গিটিউডিনাল রডের গ্যাপটা যখন বেশি থাকে, গ্যাপটা যখন বেশি থাকে, তখন ভেতরেও কি করা হয়, স্টিরাপ ইউজ করার প্রয়োজন পড়ে, ভেতরেও এক্সট্রা স্টিরাপ ইউজ করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে এরিয়াটা কত হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা ক্রস সেকশন দেখি, এভাবে যদি একটা ক্রস সেকশন দেখি, তাহলে এখানে দেখো কয়টা এরিয়া পড়তেছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, সেক্ষেত্রে কিন্তু 4টা এরিয়া পড়তেছে একটা ক্রস সেকশনে। সো এই 4টা মিলেই কিন্তু তোমার শিয়ার ফোর্সটা নেওয়ার ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে। সো সেক্ষেত্রে এ ভি, এটার ভ্যালুটা হবে 4 × যদি নাম্বার 3 হয় তাহলে 0.11, 4 × 0.11, এটা হবে এভি এর ভ্যালু। এই স্টিরাপটাকে বলা হবে 4 লেগ স্টিরাপ, 4 লেগ স্টিরাপ মানে 4 পা। আর এই প্রবলেমে আমরা যেটা করছিলাম ওইটা হলো, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে এরকম,
এটাকে বলা হয় টু লেগ স্টিরাপ। তাহলে টু লেগ স্টিরাপ যখন হবে তখন আমাদের এরিয়া হবে 2 × রডের এরিয়া। আর যখন 4 লেগ হবে তখন হবে 4 × রডের এরিয়া। সো এটা হচ্ছে, তোমরা একটু কারেকশন করে নিবা। এই ম্যাথটা করার সময় আমি চিন্তা করছিলাম যে এস এর মান এত কম কেন হচ্ছে, 2.5 ইঞ্চি কেন হচ্ছে। নর্মালি এত কম থাকে না, নর্মালি 4 ইঞ্চির চেয়ে বেশি থাকে এস এর ভ্যালুটা। সো এভি এর ভ্যালুটা এখানে আসলে 0.11 বসবে না, বরং এখানে বসবে 2 × 0.11। 2 × 0.11 মানে হচ্ছে 0.22 হয়ে যাবে আর কি সেক্ষেত্রে। তাহলে এটা যদি আমরা করি, এস এর ভ্যালুটা কত আসে দেখি। 2 × 0.11 × 60 × 20 ডিভাইড বাই 57.84, তাহলে আসে 5.02। 5.02 মানে 5.02, তাহলে এটাকে 5 লেখা যায়। 5.02 ইঞ্চি আসে। এটাকে আমরা লোয়ার রাউন্ডিং করি, লোয়ার রাউন্ডিং করলে 5 ইঞ্চি। যে এই বিষয়টা বুঝতে পারছো কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝছো সবাই? মিসবা বুঝছো? সাইদ বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে আজকের যে টপিক ওইটা শুরু করি। আচ্ছা আজকের টপিকটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ স্ল্যাবস। তাহলে আমরা এতদিন ধরে হচ্ছে বিমের বিভিন্ন জিনিসগুলো কমপ্লিট করছিলাম, এখন স্ল্যাবে যাচ্ছি। আর কলামের অ্যানালাইসিস এবং ডিজাইন এটা হচ্ছে আরসিসি 2 তে থাকবে। তবে এখানে হচ্ছে হালকা করে অ্যানালাইসিসের পার্টটা একটু বলবো, কলামের আর কি পরে। আচ্ছা শুরুতে হচ্ছে স্ল্যাবের কিছু টাইপ দেখাইছে, কি কি ধরনের স্ল্যাব হইতে পারে। যেমন দেখো উপরে, উপরে হচ্ছে আমরা টপ ভিউটা দেখতেছি, উপর থেকে দেখলে কেমন থাকে টপ ভিউ। আর নিচে হচ্ছে ক্রস সেকশনাল ভিউ এর ছবি দেওয়া আছে, ক্রস সেকশনটা দেখতে কেমন হবে। আচ্ছা তো প্রথমে যেটা দেখতেছি যে এখানে দুই পাশে দুইটা বিম আছে, এই দুই পাশে দুইটা বিম আছে ডানে আর বামে। আর উপরে নিচে কিন্তু কোনো বিম নাই, এটা জাস্ট একটা লাইন দিছে যেটাকে সেন্টার লাইন বলে, মানে এটা ড্রয়িং এর সুবিধার জন্য একটা লাইন দিছে। আচ্ছা মেইনলি ডানে আর বামে দুই পাশে বিম আছে। তো যখন এরকম কোন একটা স্ল্যাবের শুধুমাত্র দুই পাশে সাপোর্ট থাকবে, মানে স্ল্যাবের সাপোর্ট তো হলো বিম, যখন শুধু দুই পাশে সাপোর্ট থাকবে তখন সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে। আচ্ছা এরপর এখানে যে স্ল্যাবটা, এখানে দেখো ডানে বামে উপরে নিচে চারপাশেই বিম আছে, মানে চারপাশেই স্ল্যাবের সাপোর্ট আছে। তো যখন চারপাশে সাপোর্ট থাকবে তখন আমাদের স্ল্যাবের লেংথ আর উইডথ এই দুটো রেশিওটা দেখা লাগবে। লেংথ আর উইডথ এর রেশিও যদি 2 এর চেয়ে বড় হয় তখন এটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলবো, ওয়ান ওয়ে স্ল্যাব। আর লেংথ আর উইডথ এর রেশিওটা যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে টু ওয়ে স্ল্যাব। এখানে যেটা দেখাচ্ছে, এখানে দেখতেছো যে লেংথ আর উইডথ মোটামুটি কাছাকাছি। সো মোটামুটি কাছাকাছি হলে কি হবে, লেংথ আর উইডথ প্রায় সমান, সো রেশিওটা হবে 1, মানে 2 এর চাইতে ছোট। সো এটা টু ওয়ে স্ল্যাব এর মধ্যে পড়বে। ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের অ্যানালাইসিস বা ডিজাইন হচ্ছে ডিফারেন্ট হয়, কারণ এদের লোড ডিস্ট্রিবিউশন মেকানিজম বা ডিফ্লেকশন মেকানিজমটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা এরপর এখানে 3 নম্বরে যে স্ল্যাবটা দেখাইছে, এখানেও চারদিকেই বিম দেখা যাচ্ছে, আবার মাঝখানে একটা বিম আছে এক্সট্রা, এটা হচ্ছে সেকেন্ডারি বিম। আর যে বিমগুলো কলামের উপর, যে বিমগুলো কলামের সাথে কানেক্টেড ওগুলোকে বলা হয় প্রাইমারি বিম। আর যে বিমগুলো কলামের সাথে কানেক্টেড না, যেমন এখানে মাঝে যে বিমটা আছে এটা হলো এক পাশে একটা বিমের সাথে কানেক্টেড, আর এক পাশে আরেকটা বিমের সাথে কানেক্টেড, মানে একটা বিম গিয়ে যখন দুই পাশে কোনো কলামের উপর না গিয়ে দুইটা বিমের সাথে কানেক্টেড হয় ওটাকে আমরা সেকেন্ডারি বিম বলি।
আচ্ছা, সো এরকম স্ল্যাবের মাঝখানে কি আছে, সেকেন্ডারি বিম আছে। স্ল্যাবের মাঝখানে যখন এরকম সেকেন্ডারি বিম থাকবে তখন আসলে কি হবে, স্ল্যাবের স্প্যানটা কমে যাবে। মানে আমরা স্ল্যাব হচ্ছে এইটাকে একটা স্ল্যাব হিসেবে চিন্তা করবো, এইটুক চারটা বিমের মাঝখানে যে অংশটুকু, এটাকে আমরা একটা স্ল্যাব হিসেবে চিন্তা করব। সো এই স্ল্যাবটার মধ্যে আমরা যদি লেংথ আর উইডথ এর রেশিও দেখি, তাহলে দেখবো যে এটা কি 2 এর চাইতে বড় হচ্ছে। সো সেক্ষেত্রে এটা হবে ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব। এই জন্য এটা নিচে ওয়ান ওয়ে স্ল্যাব লিখছে, এবং দেখো ক্রস সেকশনের মধ্যে তিনটা বিম দেখাইছে। আচ্ছা, এবার 4 নম্বরে যে বিমটা এখানে দেখো, এখানে কোনো মানে 4 নম্বরে যে স্ল্যাবটা, এখানে কোনো বিম নাই, এগুলো সব কি সেন্টার লাইন। সো এখানে চার কোনায় চারটা কলামের উপর বিমটা স্ল্যাবটা রেস্ট করতেছে, স্ল্যাবটা আছে। সো এটাকে বলা হবে ফ্ল্যাট প্লেট। এখানে দেখো ক্রস সেকশনের মধ্যে দুইটা কলাম দেখা যাচ্ছে, কিন্তু কোনো বিম দেখা যাচ্ছে না। এটা হবে ফ্ল্যাট প্লেট। সো ফ্ল্যাট প্লেট নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা মেনলি ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এরপর এখানে আরেকটা স্ল্যাব দেখাচ্ছে, এটা বলতেছে ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব সাথে ফ্ল্যাট প্লেটের পার্থক্যটা কি, এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম। ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট কলামের উপর স্ল্যাবটা থাকে এরকম ভাবে। আর ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে যেটা হয়, যে কলামের উপর এক্সট্রা এরকম কিছু, মানে কলামের মাথাটা হচ্ছে এভাবে একটু প্রশস্ত করে দেওয়া হয়। যখন এভাবে প্রশস্ত করে দেওয়া হবে এবং এটার উপর তোমার স্ল্যাবটা থাকবে, তখন সেটাকে বলা হবে ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট প্লেট থেকে ফ্ল্যাট স্ল্যাবের স্টেবিলিটি একটু বেশি হয়, কারণ এখানে মাথাটা একটু মোটা করে দেওয়ার কারণে মানে এরিয়াটা বেড়ে যায়, এরিয়া বেড়ে গেলে স্ট্রেস কমে যায়, এই জন্য পাঞ্চিং শিয়ারটা হয় না। আচ্ছা, এবার আরেকটা দেখা যাচ্ছে যে গ্রিড অর ওয়াফেল স্ল্যাব। মানে এখানে হচ্ছে স্ল্যাবের গায়ে অনেকগুলো গ্রিডের মতো থাকে, গ্রিডের মতো একটু এই ক্রস সেকশনে আমরা দেখতেছি কিছু এক্সটেন্ডেড পোর্শন থাকে আর কি। সো এটাকে বলা হয় ওয়াফেল স্ল্যাব। আচ্ছা, এখানে জাস্ট ইয়ে দেখাইছে, মানে প্র্যাকটিক্যাল বিভিন্ন ছবি দেখাইছে। যেমন এটা হচ্ছে একটা পার্কিং, সো এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। দেখো বিম অনেক বড়, দুটো কলামের মাঝখানে ডিস্টেন্স অনেক বেশি, মানে লেংথ উইডথের তুলনায় লেংথ অনেক বেশি। সো এটা হলো ওয়ান ওয়ে স্ল্যাব। এরপর এখানে কোনো বিম টিম নাই, এটা ফ্ল্যাট প্লেট। এখানে হচ্ছে কলামের মাথাগুলা এভাবে মোটা করে দিছে, সো এটা হলো ফ্ল্যাট স্ল্যাব। এটাও ফ্ল্যাট স্ল্যাব। এটা সম্ভবত একটা এয়ারপোর্টের ছবি। আর এটা হলো ওয়াফেল স্ল্যাব। দেখো এখানে উপরে এই যে জায়গাটা খাঁচকাটা, মানে অনেকগুলা এক্সট্রা ছোট ছোট ঘর করে দিছে আর কি, মানে এক্সট্রা থিকনেস বাড়ায় দিছে। এটা হলো ওয়াফেল স্ল্যাব, এটাও সম্ভবত কোনো একটা এয়ারপোর্টের ছবি। আচ্ছা, তাহলে আমরা স্ল্যাবের টাইপ গুলো দেখলাম এবং কিভাবে বুঝতে হয় ওইটা দেখলাম, কোন টাইপ গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এখন আমরা হচ্ছে একটু মেকানিজমের ক্ষেত্রে যাই, এখানে লোড আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে দেখো যে দুইটা লেন্থ, একটা হলো তোমার এল এ আর একটা হলো এল বি, মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, একটা লেন্থ আর একটা উইডথ। সো এখানে বেন্ডিংটা যেভাবে হয়, লোড আসার পরে বেন্ডিংটা হয় এক ডাইরেকশন। বেন্ডিংটা হয় এক ডাইরেকশন, এক ডাইরেকশনে বলতে দেখো যে এখানে মূলত লেংথ যেটা, এটা একটু উইডথের তুলনায় দ্বিগুণেরও বড় হয়, ডাবলেরও বেশি হয়। এটা হলো লেংথ। এল বি যেটা, এল বি হচ্ছে এল বি এর মাধ্যমে লেংথটাকে দেখাচ্ছে, আর এল এ হচ্ছে উইডথ। আচ্ছা, সো এখানে যখন লোড আসবে, লোডের কারণে বেন্ডিংটা হবে উইডথ বরাবর। এখানে যেমনটা দেখাচ্ছে, যে দেখো মিডলে হচ্ছে এই যে এইভাবে করে এটা নিচের দিকে কি হবে, বেন্ড হবে। অর্থাৎ লেংথ বরাবর সাপোর্ট আছে, এভাবে জিনিসটাকে চিন্তা করো। যদি শুধুমাত্র লেংথ বরাবর সাপোর্ট থাকতো, তাহলে কি হচ্ছে, সাপোর্টে তো বেন্ড হবে না, আর মিডলে ম্যাক্সিমাম বেন্ডিং হবে। এইভাবে জিনিসটা কাজ করবে। মানে জিনিসটা অনেকটা এইভাবে দেখতে পারি আমরা, যদি এরকম একটা স্ল্যাব থাকে এল এ এল বি, তাইলে এটাকে হচ্ছে আমরা অনেকগুলো বিমের কম্বিনেশন হিসেবে চিন্তা করতে পারি, যে পাশাপাশি অনেকগুলো বিম রাখা আছে, যে ধরো এই জায়গায় সাপোর্ট,
আর এইদিকে সাপোর্ট, দুই সাপোর্টের মাঝখানে অনেক, আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, ধরো অনেকগুলো এরকম বিম রাখা আছে পাশাপাশি, অনেকগুলো বিম পাশাপাশি অ্যাটাচড অবস্থায় আছে, অ্যাটাচড অবস্থায় ধরো পাশাপাশি অনেকগুলো বিম আছে, এই সবগুলা বিম পাশাপাশি একটার পাশে একটা বসে বসে একটা স্ল্যাব ক্রিয়েট করছে, এভাবে করে আমরা চিন্তা করতে পারি। এবং এই যে বিমগুলা বললাম, এই বিমগুলাকে আমরা ধরে নিই 12 ইঞ্চি করে করে, ধরো 12 ইঞ্চি মানে 1 ফিট ইউনিট লেন্থ, এভাবে 12 ইঞ্চি করে করে একটার পাশে একটা বিম রাখা হয়েছে, 12 ইঞ্চি উইডথের বিম রাখা হয়েছে, ওই চিন্তা করতে পারি। তাহলে আমরা বিমে যেভাবে অ্যানালাইসিস করছি ওই সেম ফর্মুলাগুলো বা সেম কনসেপ্টটা এখানে ইউজ করবো স্ল্যাবের ক্ষেত্রে। এই জন্যই হচ্ছে আমরা স্ল্যাবের আগে বিমটা পড়ে আসছি। আচ্ছা, এবং এই স্ল্যাবগুলো কিভাবে বেন্ড হবে আর কি, এর উপর লোড আসলে যেভাবে বেন্ড হয় ওইভাবে বেন্ড হবে। দেখো এখানে এই কাজটা করছি, এই যে মাঝখানে এই যে 12 ইঞ্চি উইডথের একটা তোমাকে বিম দেখাইছে, এভাবে পাশাপাশি অনেকগুলো বিম আছে, এভাবে চিন্তা করতেছে। তাহলে এখন দেখো একটা বিমের উপর লোড আসতেছে, তাহলে বিমের কোন জায়গায় আমাকে রড বসাইতে হবে, যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, দেখো দুই পাশে দুইটা বিমে মানে দুইটা সাপোর্টের উপর সে জাস্ট বসে আছে, তো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে নিচে হচ্ছে টেনশন আসবে, সো আমাকে রড বসাইতে হবে কি নিচে। সো দেখো মেইন রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে হয়েছে, মেইন রিইনফোর্সমেন্ট গুলা এই বরাবর, মানে উইড বরাবর এভাবে মেইন রিইনফোর্সমেন্ট গুলা বসাইছে, কারণ এখানে কি আসবে, এখানে এই বরাবরই টেনশন আসবে। ঠিক আছে, এখানে কিন্তু লেংথ বরাবর রড বসানো লাগবে না, এই যে লেংথ বরাবর আমাকে রড বসানো লাগবে না ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, লেংথ বরাবর এইভাবে রড বসানো লাগবে না, মানে যেটা ওই মোমেন্টের কারণে যে রডটা, মোমেন্ট রেজিস্ট করার জন্য যে রডটা, ওই রডটা আমাকে লেংথ বরাবর বসানো লাগবে না ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, কারণ এখানে মূলত বেন্ডিংটা হয় কি উইডথ বরাবর, মানে আমরা উইডথ বরাবর অনেকগুলা বিম পাশাপাশি বসতে চিন্তা করি, এখন এই বিমগুলোর উপর যদি লোড আসে তাহলে বিমগুলা তোমার বেন্ড হচ্ছে কিভাবে, বেন্ড হচ্ছে এই বিমগুলো বেন্ড হচ্ছে এইভাবে করে নিচের দিকে বেন্ড হচ্ছে, সো তার মানে নিচের দিকে টেনশন, সো নিচে নিচে হচ্ছে তোমার রড বসানো লাগবে এই উইডথ বরাবর, এই বরাবর। এই জিনিসটা বুঝছো কিনা, মোমেন্টের জন্য টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে দুই দিকে রড বসানো লাগবে, নাম হচ্ছে টু ওয়ে। সো টু ওয়েতে দুই দিকে রড বসানো লাগবে, আর ওয়ান ওয়েতে একদিকে রড বসানো লাগবে শুধু প্রস্থ বরাবর, উইড অ্যালং দ্য উইড। ডিজাইন অ্যাজ এ বিম, মানে এটাকে আমরা বিমের মতো চিন্তা করি, ডিজাইন করবো সেম অ্যাজ এ বিম অফ ইউনিট উইড। ইউনিট উইড মিনস 12 ইঞ্চ অর 1 ফিট উইড। আচ্ছা, এখানে কিছু কথা বলছি, এটা আমরা একটু পরে দেখি। One way slabs are normally designed with tensile reinforcement ratios well below the maximum practical value rho 0.005। আর আমরা বিমের ক্ষেত্রে যে ডিজাইনের ক্ষেত্রে কি বলছিলাম যে রো 0.005 এটা হলো ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও, এবং আমরা ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি ধরো বলছিলাম যে 0.5 থেকে 0.75 রো 0.005, রো 0.005 এর মানে 50% থেকে 75% রেঞ্জে ভ্যালুটা আমরা ইউজ করি, এটা হচ্ছে ইকোনমিক্যাল হয়। এখানে এই কথাটাই বলছে যে টিপিক্যাল রিইনফোর্সমেন্ট রেশিওস রেঞ্জ ফ্রম 0.004 টু, আচ্ছা এটা লাগবে না, দিস ইজ পার্শিয়ালি ফর রিজনস ফর ইকোনমি বিকজ দ্য, আচ্ছা এখানে thus flexible design may start with selecting a relatively low reinforcement ratio, say about 0.3 রো 0.005। আচ্ছা, এখানে স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে তোমার আরো কমে রাখতেছে, বিমের ক্ষেত্রে আমরা 0.5 থেকে 0.75 এই রেশিওটা ইউজ করছিলাম, আমি হচ্ছে করেছিলাম 0.6 দিয়ে, 0.6 রো 0.005 এটা দিয়ে ডিজাইন করেছিলাম। তো এখানে হচ্ছে ইনিশিয়ালি 0.3 রো 0.005 দিয়ে স্টার্ট করতেছে ডিজাইন করা, আর এখানে mu ইকুয়ালস 5 mm এই ফিলোসফিটা ইউজ করে যে আমার ক্যাপাসিটি হচ্ছে মিনিমাম, ডিমান্ড হচ্ছে মিনিমাম ক্যাপাসিটির সমান হওয়া লাগবে, এবং এটা সলভ করে ইফেক্টিভ ডেপথ ডিটা বের করা হয়। আচ্ছা, এখন আসলে স্ল্যাবের থিকনেস, যে স্ল্যাব যে আমি ইউজ করবো, স্ল্যাবের যে মিনিমাম থিকনেস আমাকে কত ইউজ করা লাগবে। এর আগে আমরা যে যতগুলো ম্যাথ করেছি স্ল্যাবের, মানে সবগুলোতে কি স্ল্যাবের থিকনেস তোমাকে বলে দেওয়া ছিল
যে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, সেটা কোয়ান্টিটি সার্ভিং এর ক্ষেত্রেও সেম, স্ল্যাবের থিকনেস বলে দেওয়া ছিল। আর আমরা যে বিমের ওই স্ল্যাবের থেকে বিমে কিভাবে লোড ট্রান্সফার হয়, কিভাবে লোড আসে, ওটা যে ক্যালকুলেশন, ওইটার ক্ষেত্রেও আমরা বলে দিয়েছিলাম কোয়েশ্চেনের মধ্যে যে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকম বলে দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের বের করে নিতে হবে যে মিনিমাম কত থিকনেস আমরা ইউজ করতে পারবো। সেটা কোডে বলে দিছে যে মিনিমাম থিকনেস এইচ অফ ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা, সো মিনিমাম থিকনেস কত হবে এটা ডিপেন্ড করে সাপোর্ট কন্ডিশনটা কেমন, স্ল্যাবের সাপোর্ট কন্ডিশন কেমন। যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে সেক্ষেত্রে L/20 মিনিমাম থিকনেস প্রোভাইড করতে হবে। এল বলতে কি? এল বলতে হলো স্ল্যাবের লেন্থ, মানে ক্লিয়ার স্প্যান বলা যায়, ক্লিয়ার স্প্যান, স্ল্যাবের ক্লিয়ার স্প্যান। মানে স্ল্যাবের তো দুই পাশে কি থাকে, বিম বিম থাকবে সাপোর্ট। সো একটা বিমের মাথা থেকে আরেকটা বিমের মাথা পর্যন্ত যে ডিসটেন্স, ওইটা হবে এল। আচ্ছা, তাহলে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে L/20। আর দেখো, ওয়ান এন্ড কন্টিনিউয়াস আর বোথ এন্ড কন্টিনিউয়াস, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে এটা একটু বলে নিই, যে ধরো একটা বিল্ডিং এর ক্ষেত্রে তো অনেকগুলো বিম থাকে, অনেকগুলো স্ল্যাব থাকে। So, আমরা যদি লেআউটটা একটু দেখি, ধরো এরকম একটা বিল্ডিং এর ক্ষেত্রে পাশাপাশি এরকম কিছু তোমার বিম আছে, এরকম ধরো 4টা বিম আছে, মানে 4টার বিম আছে, এরকম 3টা রুম আছে, 4টা বিম 3টা রুম, এবং এগুলোর মাঝখানে স্ল্যাব গুলো আছে। তাহলে এখানে 4টা স্ল্যাব, এবং এই স্ল্যাব গুলো ধরো ওয়ান ওয়ে। আচ্ছা, তাহলে কর্নারের যে স্ল্যাবটা এই পাশের একেবারে বামে, এটাকে আমরা বলবো ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ওয়ান এন্ড কন্টিনিউয়াস, ওয়ান এন্ড কন্টিনিউয়াস কেন? দেখো, কারণ ডান পাশে এটা কি করছে, কন্টিনিউ করছে, মানে এটা আরো ডান পাশে আরো স্ল্যাব আছে। কিন্তু বাম পাশে কি নাই, কোনো স্ল্যাব নাই, বাম পাশে শেষ। বাম পাশে সে বিমে গিয়ে আর কোনো স্ল্যাব কন্টিনিউ করে না, সো এই জন্য এটাকে বলে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমাকে মিনিমাম, এই স্ল্যাবের জন্য মিনিমাম থিকনেস দিতে হবে L/24। L/24 মিনিমাম থিকনেস আমাকে প্রোভাইড করতে হবে। এল বলতে ক্লিয়ার স্প্যান, ক্লিয়ার ডিস্টেন্স, যেটা এই যে এই মাথা থেকে বিমের এই মাথা থেকে বিমের এই মাথা, এটা হলো এল, এটা হলো ক্লিয়ার। আর আমি যদি একেবারে বিমের লাস্ট মাথা থেকে এই বিমের লাস্ট মাথা পর্যন্ত নিতাম, এটা কিন্তু কি না, এটা ক্লিয়ার না, এটা আবার এল হবে না। এল হবে বিমের এই এক মাথা থেকে এই এই শুরুটা, বিমের এক ইয়া থেকে আরেক প্রান্ত, এটা হবে ক্লিয়ার লেন্থ। এটাকে অনেক সময় LN দিয়ে লেখে, LN, এল সাবস্ক্রিপ্ট এন। আচ্ছা, আর মাঝখানে যে স্ল্যাবটা, এই একেবারে ডানে যে স্ল্যাবটা, এই স্ল্যাবটাও কন্টিনিউয়াস ওয়ান এন্ড কন্টিনিউয়াস কেন? কারণ এই যে এই পাশে কন্টিনিউ করছে। সো এটার ক্ষেত্রেও মিনিমামটা হবে L/24 থিকনেস, মিনিমাম। চাইলে এর চেয়ে বেশি দেওয়া যায়, সমস্যা নেই, তবে মিনিমাম এটা দেওয়া লাগবে। আচ্ছা, আর মাঝের বিমটা হলো বোথ এন্ড কন্টিনিউয়াস, এটা বামেও কন্টিনিউ করছে, ডানেও কন্টিনিউ করছে। তো মাঝের যে স্ল্যাবটা, এটা হবে বোথ এন্ড কন্টিনিউয়াস। এটার ক্ষেত্রে মিনিমাম থিকনেস হবে L/28। এই জিনিসটাই হচ্ছে তোমাকে কোডে স্পেসিফাই করে দিচ্ছে। L/24 ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, আর বোথ এন্ড কন্টিনিউয়াস এর ক্ষেত্রে L/28। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে L/10। ক্যান্টিলিভার বলতে সাপোর্ট শুধু এক পাশে থাকবে। ক্যান্টিলিভার বলতে হইতে পারে, ধরো যদি এমন হইতো যে এখানে আরেকটা স্ল্যাব আছে, এই পাশে আরেকটা স্ল্যাব আছে, এরকম। হ্যাঁ, অনেক সময় বারান্দার ক্ষেত্রে হয়। বারান্দার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এটা হলো মূল মূল বিল্ডিং এর শেষ, এই পাশে এক্সট্রা একটা বারান্দা অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে কি এই বিমটার উপর রেস্ট করতে, মানে এই বিমটা হচ্ছে তার সাপোর্ট, অন্য পাশে অন্য কোনো বিম নাই। সো এটা হবে কি, এটা হবে ক্যান্টিলিভার বিম, এটা হবে সরি ক্যান্টিলিভার স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব। কোডে স্পেসিফাই করছে এটার ক্ষেত্রে মিনিমাম থিকনেস হওয়া লাগবে L/10। তার মানে ক্যান্টিলিভারের ক্ষেত্রে তোমার কি করতে হবে, থিকনেসটা বেশি দিতে হবে। ক্যান্টিলিভারের ক্ষেত্রে থিকনেসটা বেশি দিতে হবে, কারণ তার সাপোর্ট হচ্ছে শুধু এক পাশে আছে, এই জন্য।
অর্থাৎ সাপোর্ট যত বেশি থাকবে তোমার থিকনেস তত কম দিলেও চলবে। আচ্ছা, তাহলে মেইনলি হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড এর বিষয়গুলাই বেশি থাকবে ম্যাথের ক্ষেত্রে। সো আমাদের L/20 এটা মাথায় রাখলেই হবে। L/20 এটা হবে মিনিমাম থিকনেস। আচ্ছা, এখানে কি বলছে দেখো, যে দ্য টোটাল স্ল্যাব থিকনেস এইচ ইজ ইউজুয়ালি রাউন্ডেড টু দ্য নেক্সট হায়ার হাফ ইঞ্চি। নেক্সট হায়ার হাফ ইঞ্চি মানে ধরো L/20 এটা করলে তো তুমি সবসময় কি পাবা না, সবসময় ইন্টিজার পাবা না, অনেক সময় ভগ্নাংশ পাবা, ফ্র্যাকশনাল নাম্বার পাবা, দশমিক নাম্বার পাবা। ধরো তুমি আহ 2 পয়েন্ট না, মানে 5.3 পাইলে, 5.3 ইঞ্চি পাইলে হিসাব করে, তাহলে এটা কি করবে, রাউন্ডিং করতে পারে। রাউন্ডিং কিভাবে করবা, হায়ার হাফ ইঞ্চি, মানে হায়ার 0.5 রাউন্ডিং করবা। সো 5.3 আসলে এটাকে রাউন্ডিং করে তুমি ইউজ করবা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। আর যদি 5.7 আসে তাহলে এটাকে রাউন্ডিং করবা 6 ইঞ্চি, এইভাবে। মানে নেক্সট যে 0.5টা আছে ওইটাতে রাউন্ডিং করবো। আচ্ছা, এটা হচ্ছে আমি আরেকটা শেয়ার দিই। আচ্ছা, তাহলে এই উইন্ডোটা থাকলে আমি বুঝতে পারি যে আমার এটা শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা, তারপর আর কি বললো দেখি। আচ্ছা, এখানে ক্লিয়ার কভার নিয়ে বলছে, দ্য কংক্রিট প্রোটেকশন বিলো দ্য রিইনফোর্সমেন্ট শুড ফলো দ্য রিকোয়ারমেন্টস অফ এসটিআই কোড কলিং ফর 3/4 ইঞ্চি বিলো দ্য বটম অফ দ্য স্টিল। আচ্ছা, ক্লিয়ার কভার বিমের ক্ষেত্রে ক্লিয়ার কভার ছিল 1.5 ইঞ্চি। বিম আর কলাম দুই ক্ষেত্রেই ক্লিয়ার কভার দেওয়া লাগছে, মানে 1.5 ইঞ্চি দেওয়া লাগে, মানে কোডের স্পেসিফিকেশন অনুসারে। আর স্ল্যাবের ক্ষেত্রে হলো ক্লিয়ার কভারের রিকোয়ারমেন্ট হলো 0.75 ইঞ্চি, 0.75 ইঞ্চি। এখানে যেটা 3/4 বলে, 0.75 ইঞ্চি এটা হবে ক্লিয়ার কভার। আর ক্লিয়ার কভার মিনস একেবারে রডের বটম থেকে কংক্রিটের বটম পর্যন্ত। আর শুধু কাভার বললে রডের সেন্টার থেকে কংক্রিটের বটম পর্যন্ত। আচ্ছা, ক্লিয়ার কভারটা হবে 3/4 ইঞ্চি। আর বিলো দ্য বটম অফ দ্য স্টিল, in a typical slab 1 inch below the center of the steel may be assumed. In a typical slab 1 inch below the center of steel may be assumed, মানে বলছে কি, যে নর্মালি স্ল্যাবের ক্ষেত্রে আমরা কাভার, যেটা ক্লিয়ার কাভার না, কাভারটাকে কত ধরতে পারি, 1 ইঞ্চি ধরে নিতে পারি। হ্যাঁ, ক্লিয়ার কাভার তো 0.7 ইঞ্চি। আমার ম্যাথের ক্ষেত্রে কি লাগবে, ম্যাথের ক্ষেত্রে কাভারটা লাগবে, কারণ আমি যখন টোটাল থিকনেস থেকে কাভারটা বাদ দিব তখন হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডিটা পাবো। টোটাল থিকনেস থেকে আমি যখন কাভার বাদ দিব তখন আমি ইফেক্টিভ ডেপথ ডিটা পাবো। সো আমাদের স্ল্যাবের ক্ষেত্রে আমরা কি করবো, টোটাল থিকনেস থেকে এই কাভার 1 ইঞ্চি বাদ দিব, 1 ইঞ্চি বাদ দিলে ডি এর ভ্যালুটা পাবো, ইফেক্টিভ ডেপথ ডি এর ভ্যালুটা পাবো। আচ্ছা, এরপরে দ্য ল্যাটারাল স্পেসিং অফ দ্য বার্স এক্সেপ্ট দোজ আর ইউজড অনলি টু কন্ট্রোল should not exceed 3 times the thickness h or আচ্ছা, এটা আমি ম্যাথের ক্ষেত্রে বলবো, whichever is less, bar size should be selected so that the actual spacing is not less than their times the slab thickness. যেখানে bar size should be selected so that the actual spacing is not less than, অর্থাৎ এটা হচ্ছে কম হইতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে কম হইতে পারবে না, আর এটার চাইতে বেশি হইতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। There is to avoid excessive cost for bar fabrication and handling. Also, to reduce cost, straight bars are usually used for slab reinforcement, cut-off where permitted as described for beams in section. আচ্ছা, নরমালি স্ট্রেট বার ইউজ করা হয় এটা বলতেছে। আচ্ছা, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ ইনস্ট্রুমেন্ট, এটা কি, এটা পরে আসতেছি, আগে হচ্ছে আমরা এটা দেখি, মোমেন্ট থেকে যে রডটা ওইটা কিভাবে ক্যালকুলেট করে ওইটা একটু আগে দেখি। আচ্ছা, তাহলে শুরুতে এক্সাম্পল 12.1 এইটা একটু দেখি।
আচ্ছা, এই প্রবলেমটা কি বলছে দেখি। A reinforced concrete slab is built integrally with its supports and consists of two equal spans, each with a clear span of 15 feet. আচ্ছা, মানে দুইটা পাশাপাশি স্ল্যাব, এদের ক্লিয়ার স্প্যান হলো 15 ফিট। তার মানে এটা কার ভ্যালু দিছে, এল এর ভ্যালু বা এল এন এর ভ্যালু দিছে। দ্য সার্ভিস লাইভ লোড ইজ 100 পিএসএফ। সার্ভিস লাইভ লোড, সার্ভিস কথাটার অর্থ হলো এটা ফ্যাক্টর করা নাই, সার্ভিস কথাটার অর্থ হলো এটা আনফ্যাক্টর, ফ্যাক্টর ছাড়া, মানে আমরা যে ওই যে 1.6 দিয়ে গুণ না লাইভ লোডকে, ওইটা গুণ দেওয়া ছাড়া তোমাকে ভ্যালুটা দিছে। সার্ভিস লাইভ লোড ইজ 100 পিএসএফ and 4,000 psi concrete is specified for use with steel with a yield stress 60,000 psi. Design the slab following the provisions of ACI code. আচ্ছা, এই স্ল্যাবটা ডিজাইন করতে বললো, তোমাকে ডাটা সবগুলো দিয়ে দিল। আচ্ছা, এটা নিচে দেখি খাতায় করা আছে কিনা। স্যার এটা আমাদের অ্যাসাইনমেন্ট দিছি। হ্যাঁ, কি বলছো? এটা স্যার এটা অ্যাসাইনমেন্ট আমাদের দিছিল স্যার, মাহাদি স্যার এটা অ্যাসাইনমেন্ট। ও, এটা অ্যাসাইনমেন্ট দিছিল মানে কি আরসিসি 1 এর সেশনালে? জি স্যার। সেমটাই। হ্যাঁ, মাহাদি স্যারকে অবশ্য জি আমি আমার সাইটগুলো দিছিলাম, মানে উনি আমাকে সাইটগুলো চাইছিল, তো আমি সেমিস্টারের শুরুতে ওনাকে স্লাইডগুলো দিছিলাম, সো উনি সম্ভবত এই স্লাইডগুলোই দেখানোর কথা। হ্যাঁ স্যার, এটা অ্যাসাইনমেন্ট দিছে 12.1 এবং 12.2। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে তো তোমাদের একসাথে থিওরির পড়াটাও হয়ে গেল। তেমনি এটা কি উনি বুঝাই দিছিল, এক্সপ্লেন করে দিছিল? এক্সপ্লেন তো স্যার উনি তেমন করেন না। আচ্ছা, এটা কি মিডের আগে নাকি, মানে মিডের আগের সময়টাতে, না না, মিডের পরে স্যার। রিসেন্টলি? হ্যাঁ স্যার, রিসেন্টলি। অ্যাসাইনমেন্ট কি জমা দিছো? না না, স্যার, দিব সামনে দিব। দিব। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমি আমার মতো করে বুঝাই দিই। সমস্যা নেই, এই ধরনের একটা প্রবলেম তোমার টার্ম ফাইনালে আসবে আর কি। তো সেশনাল আর থিওরি বেশ কিছু জিনিস মিল থাকে, সো এটা তোমার জন্যই সুবিধা, তোমাদের জন্য সুবিধা আর কি, একটা প্রিপারেশন দিয়ে দুটাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা এখন একটু দেখি। আচ্ছা, তো ফার্স্ট স্টেপ বাই স্টেপ যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা একটু স্টেপ বাই স্টেপ মনে রাখবো যে কোন স্টেপের পর কোন স্টেপ করা লাগবে। সো এটার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি যে শুরুর কাজ হলো থিকনেস কত হবে এটা ডিটারমাইন করা, যে আমার স্ল্যাব যেটা দিব এটা থিকনেসটা আমি কত দিব। সো স্ল্যাবের থিকনেস ডিপেন্ড করে সাপোর্টের উপর। সো যেহেতু এখানে সাপোর্ট নিয়ে কিছু বলে নাই, এক্সাক্ট ওইভাবে কিছু বলে নাই, না এক্সাক্ট বলছে, আসলে কি বলছে দেখো একটু খেয়াল করো, মানে এখানে তোমাকে সাপোর্ট নিয়ে যে ইনফরমেশনটা দিছে ওইটা হচ্ছে, দেখো কি বলছে, ইজ বিল্ড ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস। ইজ বিল্ড ইন্টিগ্রালি উইথ ইট সাপোর্টস এর মানে হলো, মানে একসাথে ঢালাই হয়ে গেছে, মনোলিথিক্যালি কাস্ট। সো মনোলিথিক্যালি কাস্ট যখন হয়, মানে বিমের সাথে একসাথে যখন ঢালাই হয়, এর মানে কি ওই স্ল্যাবটা হলো ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট মানে সিম্পলি সাপোর্টের কথা আমরা বলি যখন হচ্ছে জাস্ট তোমার বিমের উপর স্ল্যাবটাকে মানে শোয়ায় রাখা হয়েছে এরকম। হ্যাঁ, মানে মানে অনেকটা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হয়, স্টিল স্ট্রাকচারের বিম গুলাকে হচ্ছে মানে তোমার করে, মানে স্ল্যাবটাকে বিমের সাথে ওই কিছু দিয়ে কানেক্ট করে রাখে, মানে কিছু জয়েন্ট দিয়ে আর কি। হ্যাঁ, বাট ওইভাবে তো একেবারে ফিক্স সাপোর্টের মতো থাকে না। সো কিন্তু কংক্রিটের বিল্ডিং এ তো কি হয়, যেহেতু ঢালাই করা হয়েছে মানে ওটা একেবারে ফিক্স সাপোর্টের মতো হয়ে গেছে, ওই ওই জায়গায় হচ্ছে ডিফ্লেকশন, মোমেন্ট জিরো হবে, সরি বলতেছি এই রোটেশন জিরো হবে, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে রোটেশন জিরো। আচ্ছা, সো এটা থেকে আমরা বুঝতেছি কি এটা হবে ফিক্স সাপোর্ট, এটা বুঝলাম, সিম্পলি সাপোর্ট হবে না। তার মানে হয় L/24 নয়তো L/28, যদি 1 এন্ড কন্টিনিউয়াস হয় L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস হলে L/28। তাহলে এখন 1 এন্ড কন্টিনিউয়াস আগে বলে একটু দেখি, এন্ড কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যানস ইচ উইথ এ ক্লিয়ার স্প্যান। আচ্ছা, কনসেপ্ট টু ইকুয়াল, তাহলে এটা কি বললো,
আচ্ছা, ওরা হচ্ছে দেখো L/28 ইউজ করছে, তার মানে ওরা আসলে এটা বোথ এন্ড কন্টিনিউয়াস হিসেবেই করছে। এখন বোথ এন্ড কন্টিনিউয়াস কেন ধরছে, এখানে বলছে কনসিস্ট অফ টু ইকুয়াল স্প্যানস। এখন টু ইকুয়াল স্প্যান হইলেও তো এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস তো হইতে পারে। টু ইকুয়াল স্যার এটা তো স্যার ওয়ান ওয়ে কন্টিনিউয়াস দিয়ে করলে করছে তো বোঝা যাবে না, হবে না? না, L/28 কোথায় ছিল দেখো, L/28 আমার যতটুকু মনে পড়ে, এই যে দেখো L/28 কার জন্য, এটা বোথ এন্ড ওয়ান ওয়ে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ল্যাবের জন্য না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটা নিয়ে স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে না কোয়েশ্চেন থেকে, তো যার যেটা করছে তাহলে আমরা এটাই চিন্তা করি, যেটা হলো বোথ এন্ড কন্টিনিউয়াস হিসেবেই চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে এখন দেখো, ক্লিয়ার স্প্যান হলো 15 ফিট, তাহলে এটাকে L/28, তাহলে 15 ফিট এটাকে ইঞ্চিতে নিয়ে গেছে। 15 ফিট আমি মুখে মানে বলেছি, তোমরা একটু খাতায় হালকা হালকা করে নোট ডাউন করে রাখিও। আমি এখানে যেভাবে করা আছে এটা একটু মার্ক করে করে দেখাই দিচ্ছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে L/28 করছে, এটা হলো একটা স্টেপ। তো 15টাকে হচ্ছে 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিয়ে গেছে। তো 28 দিয়ে ভাগ দিচ্ছে, তাহলে আসলে 6.43 ইঞ্চি। তাহলে এটাকে কি করতে হবে, একটু আগে বললাম রাউন্ডিং করতে হবে আপার 0.5 ইঞ্চিতে, আপার 0.5 ইঞ্চি রাউন্ডিং। সো 6.43 এটাকে রাউন্ডিং করলে 6.5 ইঞ্চি, তার মানে মিনিমাম এটা দিতে হবে। এটা চাইতে বেশি দিলে সমস্যা নেই, কিন্তু এটা চাইতে কম দেওয়া যাবে না। আচ্ছা, সো এটা ইউজ করতেছে। এরপরে আচ্ছা, লাইভ লোড বলেছে 100 PSF, কিন্তু ডেড লোড বলে দেয় না। সো ডেড লোড আমরা বের করে নেবো। ডেড লোড কার থেকে আসবে, ডেড লোড মেইনলি সেলফ ওয়েটের কারণে আসবে। যেহেতু এখানে ফ্লোর ফিনিশের কথা বলা নাই বা পার্টিশন ওয়ালের কথা বলা নাই, সো ওগুলো লাগবে না। এটা আসবে মেইনলি সেলফ ওয়েট। সো এখন যেহেতু থিকনেস কত পাইছো, থিকনেস পাইছো 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি থিকনেস। আর তোমার এখানে হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট হলো 150 PCF, পাউন্ড পার কিউবিক ফিট। 150 PSF পাউন্ড পার কিউবিক ফিট, এটাকে থিকনেস দিয়ে গুণ দিলাম। থিকনেস হচ্ছে 6.5, থিকনেস হচ্ছে 6.5, এবং এটা তো ইঞ্চিতে আছে, আর এটা আছে কি পাউন্ড পার কিউবিক ফিট, পাউন্ড পার কিউবিক ফিট PCF। সো এটাকে আমি যেহেতু কিউবিক ফিটে চিন্তা করছি, তাহলে এটাকেও ফিটে রাখতে হবে, ডান পাশেরটাকেও ফিটে রাখতে হবে। তাহলে 6.5 কে 12 দিয়ে ভাগ দিলে ফিটে নিলাম। তো আলটিমেটলি ফিট তাহলে আনসারটা আসবে PSF, পাউন্ড পার স্কোয়ার ফিট, পাউন্ড পার স্কোয়ার ফিট, মানে প্রতি স্কোয়ার ফিটে কতগুলো লোড আসছে সেটা আমি বের করতে পারতেছি আর কি। এটা হচ্ছে 81 PSF। আমরা স্ল্যাবের ক্ষেত্রে ডেড লোড, লাইভ লোড এগুলোকে সাধারণত শুরুতে PSF এ রাখি। আর বিমের ক্ষেত্রে হচ্ছে কিসে রাখি আমরা লোডগুলোকে, সাধারণত পাউন্ড পার ফিটে রাখি বিমের ক্ষেত্রে। আর স্ল্যাবের ক্ষেত্রে লোডগুলোকে আমরা পাউন্ড পার স্কোয়ার ফিটে রাখি। আচ্ছা ওকে, বুঝলাম। তাহলে এখন এটা হলো ডেড লোড আর লাইভ লোড হলো 100, তাহলে এটাকে এখন ফ্যাক্টর করছে। যেহেতু আমরা ইউএসডি তে ডিজাইন করতেছি, তোমার এই চার্ট যেটা দেওয়া আছে, মিনিমাম থিকনেসের যে চার্ট, মিনিমাম থিকনেসের যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা হচ্ছে ইউএসডি ডিজাইনের জন্য, ইউএসডি ডিজাইনের জন্য। ইউএসডি মানে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন। আর একটা আছে কি এএসডি, অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন। সো আমরা আসলে বিমের ক্ষেত্রেও দেখে আসছি ইউএসডিটা বেশি ইউজ হয়, ওটা আমরা দেখতেছি। সো এখানে ক্ষেত্রে আমরা শুধু ফ্যাক্টর করে নিলাম। ডেড লোডকে 1.2 দিয়ে গুণ করছে, লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ করছে, টোটাল লোড বের করছে। টোটাল ফ্যাক্টর লোড 257 PSF পাইছে। আচ্ছা, আমাদের আছে আর 4:10 মধ্যে আছে। আচ্ছা, মিটিংটা যদি শেষ হয়ে যায় সবাই হচ্ছে সেম লিঙ্কে আবার জয়েন দিও আর কি। আচ্ছা, আমি একটা আরেকবার শেয়ার দিলাম। তাহলে থিকনেস বের করলাম, এবার লোড বের করলাম। আচ্ছা, এবার দেখি যে দাঁড়াও, এখানে
আচ্ছা, for this case factored moments at critical sections may be found using the ACI moment coefficient see table 11.1 moment and shear value using ACI coefficient. আচ্ছা, এখানে তো তাইলে এখান থেকে বের করছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এটা তাহলে বলি। আচ্ছা, এখানে দেখো একটা টেবল থেকে কিছু ভ্যালু আছে। টেবলে কি বলছে, টেবলটা একটু দেখি। মোমেন্ট অ্যান্ড শিয়ার ভ্যালুস ইউজিং এসিআই কোএফিসিয়েন্ট। এখানে WU হচ্ছে, নিচে দিয়ে লিখছি টোটাল ফ্যাক্টর লোড পার ইউনিট লেংথ অফ বিম অর পার ইউনিট এরিয়া অফ স্ল্যাব। তাহলে এই চার্টের মধ্যে যে WU লিখছে, WU এর মানে হলো টোটাল ফ্যাক্টর লোড পার ইউনিট এরিয়া অফ স্ল্যাব, মানে PSF। আর LN ক্লিয়ার স্প্যান ফর পজিটিভ মোমেন্ট and the average of the two adjacent clear spans for negative moment. আচ্ছা, দেখি কোনটা কি পাওয়া যাবে। at interior support at mid span at exterior support। আচ্ছা, তাহলে সাপোর্টের কাছাকাছি দেখো, আগে মিড স্প্যান দেখি। মিড স্প্যান বলতে মাঝামাঝি আর কি। মাঝামাঝি হচ্ছে কি পরিমাণ মোমেন্ট আসছে, মাঝামাঝি হচ্ছে পজিটিভ মোমেন্ট, দুই পাশে কি নেগেটিভ মোমেন্ট। কারণ এটা কিন্তু সিমলি সাপোর্টেড না, এটা হলো কি ফিক্স সাপোর্টেড স্ল্যাব। সো এটার ক্ষেত্রে কিন্তু কি হবে, দুই পাশে নেগেটিভ মোমেন্ট আসবে আর মাঝখানে হচ্ছে পজিটিভ মোমেন্ট আসবে, একটা বিমের মতো আর কি। সো তাহলে আমরা দেখি নেগেটিভ মোমেন্ট গুলো কত হবে আর মাঝখানে পজিটিভ মোমেন্টটা কত হবে। বিমের ক্ষেত্রে কিন্তু এটা চার্ট ইউজ করা লাগে না, কারণ বিমের ক্ষেত্রে আমরা কি করছিলাম, সরাসরি বলছিলাম যে বিমের ক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট কত হয় আর পজিটিভ মোমেন্ট কত হয়, বলছিলাম যে মনে আছে। যেমন সিমলি সাপোর্টের ক্ষেত্রে তো কি হয়, বিমের ক্ষেত্রে WL²/8 হয় মাঝখানে মোমেন্ট। আর যদি ফিক্সড সাপোর্টেড কোন একটা বিম হয় সেক্ষেত্রে কি হয়, ফিক্সড সাপোর্টেড কোন বিম হয় তাহলে দুই পাশে যে নেগেটিভ মোমেন্ট, এই নেগেটিভ মোমেন্টের মান কত হয়, যদি টেবল ছাড়া বলি আর কি। এই দুই পাশে যে নেগেটিভ মোমেন্ট, এর ভ্যালু কত হয় বলছিলাম মনে আছে। দুই পাশে হয় WL²/24, সরি WL²/12, WL²/12, দুই পাশে নেগেটিভ মোমেন্ট। আর মাঝখানে পজিটিভ মোমেন্টটা হয় WL²/24। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট বিমের ক্ষেত্রে আর কি। যদি আমরা টেবল থেকে ভ্যালু না নিই সেক্ষেত্রে এই ভ্যালুগুলো আমরা ইউজ করি। আর স্ল্যাবের ক্ষেত্রে টেবল থেকে ভ্যালুটা নিচ্ছে। সো এখানে মাঝখানে দেখো 1/14 কেন নিল, একটু দেখো 1/14 কেন নিল, ডিসক্রিপশন গুলো দিছে। দেখো পজিটিভ মোমেন্ট হচ্ছে এই তিনটা, এই যে এই জিনিসটা, এগুলো হলো পজিটিভ মোমেন্ট। আচ্ছা, সো এখানে কি বলছে, এন্ড স্প্যান if discontinuous end is integral with the support। if discontinuous end is integral with the support সেক্ষেত্রে 1/14। ডিসকন্টিনিউয়াস এন্ড মানে তো তার মানে একটা এন্ড ডিসকন্টিনিউয়াস, তাহলে তো এটা 1 বলে, এটা 1 এন্ড কন্টিনিউয়াস হচ্ছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ স্যার এই চারটাই স্যার কনফিউশন লাগে স্যার। বুঝি নাই। স্যার চারটাই হচ্ছে কনফিউশন টাইপের স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমনি এই দুটোর মানে কি বলি, ডিফ আর ডিসকন্টিনিউয়াস, আনরেস্টেড মানে সিমলি সাপোর্টের ক্ষেত্রে যেটা হয়, মানে কোনো বাধা, মানে কোনো একেবারে ফিক্স করে দিবে, রেস্ট্রেন করে দিছে এমন না আর কি। আর ডিসকন্টিনিউয়াস ইন্টিগ্রাল উইথ সাপোর্ট মানে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে, সো তখন হচ্ছে যে 1/14 WL², এটা ইউজ করি আর কি। যেটা এন্ডের ক্ষেত্রে বলছে, কিন্তু মিড স্প্যানের কথা যদিও বলে নাই। নেগেটিভ মোমেন্ট এট ইন্টেরিয়র ফেসেস অফ এক্সটেরিয়র, যাই হোক আপাতত তাহলে এই ভ্যালুটা ইউজ করছে 1/14 WL²। সো WU এর ভ্যালু হলো ওই PSF এর যে ভ্যালুটা পাইছে, আর L বলতে ফিটে তোমার স্প্যান 15 ফিট।
আচ্ছা, ইন্টেরিয়র সাপোর্টে কি বলছে? 1/9। তাহলে 1/9 এর ভ্যালুটা দেখি। নেগেটিভ মোমেন্ট অ্যাট exterior face of first interior support or negative moment at interior faces of exterior supports for may be in agree with their supports, where the support is a spandrel beam or girder, where the support is a column. Exterior face of first interior support 2 span more than 2 span। আচ্ছা, এই ক্ষেত্রে 2 span এর জন্য 1/9 ইউজ করছে। আর exterior support এ 1/24 exterior support negative moment at interior faces of exterior supports for members building when the support is a spandrel support হচ্ছে girder 1/24। আচ্ছা, আবার তাহলে এই চার্টটা নিয়ে এটা আরেকটু আমার ভালোভাবে দেখতে হবে, তাহলে আমি তোমাকে আরো ভালো এক্সপ্লেন করে বলতে পারবো যে কোন ভ্যালুটা আসলে কেন নিচ্ছে বা কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। আচ্ছা, আপাতত যে ভ্যালুগুলো নিচ্ছি এগুলো মার্ক করে রাখলাম বা এখানে, তাহলে আমরা পরের এগুলো দেখি। আমরা মানে টেবিল থেকে ভ্যালু নিয়ে আসার পরে ক্যালকুলেশনটা কিভাবে করছো ওইটা আমি এরপর দেখাচ্ছি। মিটিং এর টাইম কতক্ষণ আছে? আচ্ছা, মিটিংটা প্রায় শেষ, আমি এন্ড করে দিচ্ছি। সবাই হচ্ছে এই সেম লিঙ্কে আবার জয়েন করো আর কি। 16 জন, তোমরা 18 জন আছো, সবাই হচ্ছে এই সেম লিঙ্কে আবার জয়েন করো। আমি এমনি একটু দেখে নিই কারা কারা আছো। আচ্ছা, আমি এটা এন্ড করে দিচ্ছি, সবাই আবার জয়েন করো। বাকি ক্যালকুলেশনটা বলি। আর টেবিল থেকে কিভাবে ভ্যালুগুলো আনছে ওগুলো হচ্ছে আমি পরে আরেকটু নিজে দেখে মানে কি বোঝাচ্ছে এটা আরেকটু এক্সপ্লেন করে বলতে পারবো। আচ্ছা ঠিক স্যার। আছে, তাহলে সবাই একটু আবার জয়েন করো।